বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক শ্রদ্ধেয় শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও তার অমরশ্রেষ্ঠ চরিত্র সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজ আমাদের বিশেষ নিবেদন ব্যোমকেশ বক্সীর কাহিনী অবলম্বনে সম্পর্ক সমীকরণ। আমাদের জীবন যে কত বৈচিত্র্যে ভরা তা মাঝে মাঝে নিজে থেকে সামনে এসে ধরা না দিলে আমরা বুঝতে পারি না। রোজকার নিত্য নৈমিত্তিক কাজের সাথে জড়িয়ে থাকতে থাকতে একসময় ক্লান্তি অনুভব করলে হয়তো কয়েকটা দিনের জন্য একটু বাইরে কোথাও ঘুরে এলাম, অথবা একাধ দিন একটু সিনেমায় গিয়ে স্বাদ পরিবর্তন। এর বাইরে তেমন আর কিছুই হয় না। কেবল যখন এইসব বৈচিত্র্যেরা সামনে এসে দাঁড়ায় তখন মনে মনে সত্যিই ভাবতে বাধ্য হই, এমনটাও হতে পারে। উৎসবের মরশুম তখন বিদায় নিয়েছে। হেমন্তকাল, সকালে হালকা কুয়াশা, শিশির পড়ছে এক একদিন, দিনের আলো ফুরিয়ে আসছে বেশ তাড়াতাড়ি। এই সময়টা কেন জানি না সন্ধে হলেই আমার মনটা ভারী উদাস হয়ে যায়। দিন তো ফুরিয়ে এলো, বয়সের ধর্ম বোধহয়। এবারের পুজোটা যে এত বাজে কাটবে সেটা আমরা কেউই ভাবিনি। বর্ধমান থেকে ফিরে সত্যবতীও তাই কয়েকদিনের জন্য পাটনায় তার দাদার কাছে গিয়ে রয়েছে। ব্যোমকেশ সারাদিন নিজের আরাম কেদারায় পড়ে থাকে, ঘন ঘন সিগারেটের টান দেয় আর মাঝে মাঝে শহর পরিক্রমায় বের হয়। আমি দোকানের কাজ সামলে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে পুটিরামের হাতে রান্না খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। বেশি রাত জাগতে এখন আর পারি না। প্রায় দিনই সকালে উঠে নতুন লেখকদের কাছে গিয়ে লেখার জন্য তদবির করতে হয়। আমার প্রিয় শহর আবার এক উৎসবের রেশ সামলে নিজেকে স্বমহিমায় প্রকাশ করতে ব্যস্ত। এদিক সেদিকে নানান ঘটনা ও দুর্ঘটনার বিবরণ বাটুল মাঝে মাঝে এসে শুনিয়ে যায়। ব্যোমকেশ আর আমি চুপচাপ শুনি, তারপর তাকে নজরানা দিয়ে বিদে করি। সে একটু অসহিষ্ণু হয়ে হাতে গুঁজে দেওয়া পয়সা কটার দিকে তাকায়। তার মন যে মোটেও ভরেনি সেটা তার চাহনি থেকে স্পষ্ট বোঝা যায়। তারপর তবে আসি বলে তার হলদেটে দাঁত দেখিয়ে উঠে পড়ে। ব্যোমকেশ ইদানিং বেশ চুপচাপ হয়ে গিয়েছে, নিজের মধ্যেই থাকে। মাঝে মাঝে সারাদিনের নামে কোথায় বেপাত্তা হয়ে যায় কি জানে। কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না, কেবল মুচকি হাসে। সেদিন শেষটায় বিরক্ত হয়ে বললাম, এ ব্যোমকেশ, তোমার ব্যাপারটা কি হে? যখন তখন উদাও হয়ে যাচ্ছ, জানতে চাইলে কেবল মুচকি হাসি। না ভাই, আমার কিন্তু তুমি সুবিধার ঠেকছো না। নতুন করে কারো প্রেমে টেমে পড়লে নাকি? ভাবছি কালই পাটনায় রওনা হই। সত্যবতীর কানে কথাটা তুলে তোমাকে তার আদালতে হাজির করে তবে আমার ছুটিটা নিই। এবারও যথারীতি উত্তর না দিয়ে ব্যোমকেশ পাশ ফিরে শুল। অগত্যা আমি সিগারেটের শেষ টানটা দিয়ে সেটা অ্যাস্ট্রেতে ফেলে বালিশে মাথা দিলাম। আবার সকাল সকাল উঠতে হবে। এক উঠতি প্রকাশক আমার একটি উপন্যাস চেয়ে বেশ কয়েকদিন ধরে ঝোলাঝুলি করছে। কাল একবার তার কাছে না গেলেই নয়। এই বাজারে যা পাওয়া যায় আর কি। সকালে দাড়ি কামিয়ে পাট ভাঙা নতুন ধুতিটাকে কোনো মতে ম্যানেজ করে চেয়ারে এসে বসেছি, এমন সময় ভেতরের ঘরে টেলিফোনটা তারস্বরে বেজে উঠল। ব্যোমকেশ এক মনে দৈনিক কালকেতুর বিজ্ঞাপনের পাতায় ডুবেছিল। শব্দ শুনে আমার দিকে তাকালো। আমার অবস্থা দেখে বলল, ও তুমি তো আবার। আচ্ছা, আমি দেখছি। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সে 3 লাফে পাশের ঘরের পর্দার আড়ালে অদৃশ্য হয়ে গেল। কয়েক সেকেন্ড পর ব্যোমকেশের গলা পাওয়া গেল, যদিও ওপারের গলাটা কার বা তিনি কি বলছেন তা আমি শুনতে পেলাম না। হ্যাঁ, বলছি। আরে কি খবর, কেমন আছেন? অনেকদিন পর। এই চলছে কোনো রকমে। সত্য তো পাটনায় দাদার কাছে। হ্যাঁ, আমি এক প্রকার বেকারই বলতে গেলে।
তবে অজিত ইদানিং একটু বেশি ব্যস্ত। এই যেমন দেখুন না, ভাই আজ 7 সকালে নতুন ধুতি পাঞ্জাবি পরে কোথায় আবার বের হচ্ছে। হ্যাঁ, সে আপনি এলেই না হয় জিজ্ঞাসা করবেন। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন, কোনো অসুবিধা নেই। এছাড়া আরো কিছু অবান্তর কথোপকথনের পর ফোনটা কেটে গেল বুঝতে পারলাম। আমি উঠি উঠি করেও বসে রইলাম। কয়েক মুহূর্ত পর ব্যোমকেশ আবার ফিরে এলো এই ঘরে। তার মুখ এখন বেশ উজ্জ্বল। বুঝতে পারলাম সে আবার নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছে। নিশ্চয়ই কোনো নতুন রহস্য সমাধানের গন্ধ পেয়েছে। আমি বললাম, কে ব্যোমকেশ, আমার নামে কার কাছে নালিশ করলে তুমি? তা তোমার যা রকম দেখছি তাতে না করে উপায় কি? হ্যাঁ, তুমি তো মনে হচ্ছে এবার প্রেমে টেমে পড়েছো নাকি, বলো তো? হ্যাঁ না, তোমাকে এবারে সত্যর কাছে নিয়ে গিয়ে হাজির করতে হবে, তার আদালতেই তোমার বিচারের ব্যবস্থা করতে হবে। আমি হতাশ গলায় বললাম, না ভায়া, এই জীবনে তার আর দরকার হবে না। যাচ্ছি এক প্রকাশকের কাছে একটা উপন্যাস নিয়ে কথা বলতে। তুমি যা ভাবছো তা নয়। ব্যোমকেশ আবার দৈনিক কালকেতুর পাতায় চোখ রাখলো। আমি আবার বললাম, এই ব্যোমকেশ, ফোনটা কার? আমি চিনি। হ্যাঁ, বিলক্ষণ, পুরন্দর পাণ্ডে। পুরন্দর পাণ্ডের নাম শোনা মাত্র আমি উৎফুল্ল হয়ে বললাম, বলো কি? হ্যাঁ, সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছেন, এই বড়বাজার থানায়। ওই কোন একটা কেসের ব্যাপারে আমার সাহায্য চান, তাই আসতে বললাম। এই যা, আমি তো আজ থাকতেই পারবো না। এই না গেলেই নয়, আমার সাথে আর দেখা হবে না। তবে আরে না না, আমি জানি তুমি আজ ব্যস্ত, এই কাল পরশু আসতে বলেছি। মুঠিরাম, এক পেয়ালা চা। আমি হাতের ঘড়িটার দিকে তাকিয়ে প্রায় লাফিয়ে উঠলাম। 8:30 বাজে, 10টার মধ্যে আমার পৌঁছাবার কথা। তাই আর কোনো কথা না বাড়িয়ে সদর দরজা খুলে বাইরে পা রাখলাম। পরের দিন বেলা 11টা নাগাদই পুরন্দর পাণ্ডে চলে এলেন, সাথে একজন হাবিলদার। ভদ্রলোক আগের থেকে বেশ কিছুটা স্থূলকায় হয়েছেন। মাথার চুলে অনেকটাই পাক ধরেছে, কিন্তু সেই অমায়িক ব্যবহার আর হাসিটা এখনো একই রকম রয়ে গেছে। ঘরে ঢুকেই ব্যোমকেশকে প্রায় জড়িয়ে ধরলেন। আমি দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, কিন্তু বেশ বুঝতে পারলাম আজ আর কোথাও যাওয়া হবে না। প্রাথমিক অভ্যর্থনা পর্ব সারা হলে পাণ্ডেজি আমার দিকে তাকালেন। अरे अजीत बाबू, আপনি নাকি আজকাল খুব বিজি আছেন? क्या बात है? আরে আপনি ছাড়ুন তো ব্যোমকেশের কথা, ও রকম বলতে থাকে। আরে নেই নেই বললে চলবে? ব্যোমকেশ বাবু কি বাজে কথা বলবেন নাকি? কুছ তো আছে, কুছ তো আছে। মুখ টিপে হাসতে লাগলেন পুরন্দর পাণ্ডে। আমি তার মুখ বন্ধ করতেই সিগারেটের কৌটোটা খুলে তার সামনে ধরলাম। কি চলবে? नहीं अजीत बाबू, मैंने तो छोड़ दिया, और हमारा एडवाइस नेবেন কি आप लोग भी छोड़ दीजिए, उम्र भी तो হচ্ছে। ব্যোমকেশ ফিক করে হেসে বলল, কি যে বলেন পাণ্ডেজি, অজিতের মতো চিরকুমারের আবার বয়স বাড়ে নাকি? না সংসারের চিন্তা, না ভবিষ্যতের। এই চা চলবে তো? আমি কথা ঘোরাবার জন্যই বললাম। আরে জরুর, ওতে আবার আমার না নেই। একগাল হেসে বললেন পাণ্ডেজি। আমি কোনো ক্রমে বাঁচতে পুটিরামকে চায়ের হুকুম দিতে ভেতরের ঘরে চলে গেলাম। সত্যবতী না থাকায় আমাদের সেই মেসের ব্যাচেলের দিনগুলো যেন আবার ফিরে এসেছে। গোটা ঘর অগোছালো, খাটের উপর বেশ কয়েকদিনের খবরের কাগজ একেবারে ডাঁই হয়ে রয়েছে। টেবিলের উপরের অ্যাস্ট্রেটা উল্টে গিয়ে সিগারেটের টুকরো আর ছাইয়ে মাখামাখি হয়ে আছে। আজ সকালেই ব্যোমকেশ কি একটা খুঁজতে গিয়ে এই কাণ্ডটা করেছে। মুটিরাম নিজের মনে বক বক করছে, কারণ এই সব তাকেই পরিষ্কার করতে হবে। বেচারা পুটিরাম। আমি ফিরে আসতে দেখলাম দুজনে চেয়ারে বসে পুরনো দিনের কথায় ডুবে রয়েছে। অনেক বছর বাদে পাণ্ডেজিকে পেয়ে ব্যোমকেশ বোধহয় একটু আবেগপ্রবণ হয়ে উঠেছে। আমার জন্যই যেন এতক্ষণ অপেক্ষা করছেন এমন ভাব করে
পাণ্ডেজি বললেন, ये तो অজিত বাবু এসে গেছেন। তো এবার আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, স্বাচ্ছন্দ্যে। বোমকেশ শরীরটা চেয়ারে এলিয়ে দিয়ে বলল। আমি পাণ্ডেজির উল্টো দিকে চেয়ারে বসে পড়লাম। তো भैया जी, আমি কলকাতা এসেছি 2 মহিনা পহলে, বড় বাজারে ডিউটি। আরও আগে আপনার কাছে আসতাম, কিন্তু নতুন থানা তো সব গুছিয়ে নিতে একটু সময় লেগে গেল। হ্যাঁ, সে তো হবেই। আপনাদের উপর এখন কত চাপ। হ্যাঁ, তাছাড়া আমরা তো আর দুম করে শহর থেকে পালাচ্ছি না, কি বলো অজিত? বোমকেশ ফিক করে হেসে বলল। আমি উত্তর না দিয়ে চোখ পাকিয়ে তাকালাম তার দিকে। কাউকে খোঁচা দেওয়ার সুযোগ পেলে বোমকেশ একেবারেই তা ছাড়ে না। পাণ্ডেজি কথাটা পাত্তা না দিয়ে বলে চললেন, सही बात, ডিউটি ফার্স্ট দাদা। হ্যাঁ, তো হলো কি, গত সপ্তাহে লাস্ট শনিবার শাম কো আমি সন্ধেবেলা ডিউটি করে বাড়ি যাব করছি, এমন সময় হাবিলদার এসে খবর দিল একজন নাকি আমার সাথে দেখা করতে এসছে। তো পুরা দিন বাইরে ঘুরে আমি বহুত থক গিয়া থা। मैं বয়সটাও তো বাড়ছে নাকি, তো তাই थोड़ा परेशान होके मैंने उसको बोला পাঠিয়ে দিন। যিনি এলেন তার বয়স लगभग 50 के आसपास হবে। रोगा चेहरा, मझारी हाइट, मतलब कि बिल्कुल दुबला पतला आदमी। सर पे बाल तो वो सारे सफेद हो चुके थे, मतलब ধরতে পারে সবই পেকে গেছিল। গালে বেশ কয়েকদিনের না কাটা দাড়ি, একদম বিলকুল সাদা সিধা, मतलब कि আপনাদের ভাষায় বলতে গেলে নিরীহ আর সাদা মাটা যাকে বলে। নাম বললেন বিমল কুন্ডু, থাকেন পোস্তা বাজারের अंदर কোনো এক গলিতে। তো আমি ওকে বসতে বললাম। বিমল বাবু বসলেন না, উল্টে আমার দিকে তাকিয়ে উन्होंने बोला, আমার মেয়েটা ফিরে এসেছে স্যার। মেয়ে? কোন মেয়ে? अभी तो कुछ जानी ना। बोललाम, आपकी लड़की क्या गुम हो गई थी क्या, मतलब कि हारिए গিয়েছিল কোথাও? বিমল বাবু বললেন, আপনি তো নতুন হুজুর, হ্যাঁ আগের সাহেব সব জানতেন। पिछले साहिब तो बदली हुए पहाड़ चुड़े चले গেছেন, अब उनको कहाँ से लाओ? আমি বললাম, সাহেব তো এখন আর এখানে নেই, आप बोलिए मुझे जो बोलना है। কিন্তু কথা না বলে বিমল বাবু রোনে লাগে। আমি হাবিলদার গিরিকে ডেকে পাঠালাম, পুরানাদের মধ্যে একমাত্র সেই থানায় রয়েছে, আর हम लोग सभी नए आदमी, তাকে পুরো ব্যাপারটা জানাতে বললাম। পাণ্ডেজি এবার বাইরের অপেক্ষারত হাবিলদারটিকে হাঁক দিলেন, গিরি अंदर आओ जरा। হাবিলদার গিরি ভেতরে এসে সিলাম ঠুকে দাঁড়ালো। পাণ্ডেজি বললেন, गिरी তুমি বলো বাকিটা, हमको जो बोला था है, कुछ भी बात देवे ना है, একদম শুরু থেকে বলো। হাবিলদার গিরি এরপর আগে হুজুর বলে যা বললেন তা এই রকম। বিমলবাবু কাজের সূত্রে বড় বাজারে এসেছেন বছর 2 আগে। পোস্তা বাজারে বড় শ্যালক গোবিন্দ সেনের বাড়িতেই তারা এসে উঠেছেন, সাথে ওনার স্ত্রী আর মেয়ে চারু, বয়স 15 বছর। সবকিছু ঠিকই ছিল, কিন্তু প্রায় 7 মাস আগে স্কুল থেকে ফেরার সময় হঠাৎ চারু উধাও হয়ে যায়। এদিক সেদিক খুঁজে হতাশ হয়ে শেষটায় রাতের দিকে বিমলবাবু আর তার শ্যালক গোবিন্দ সেন থানায় এসে ডায়েরি করেন। তখন এখানে চার্জে ছিলেন তপন চৌধুরী। তিনি করিতকর্মা লোক, সঙ্গে সঙ্গে কাজে লেগে গেলেন। পরের দিন সকালেই বিমলবাবুর বাসায় গিয়ে হাজির হলেন। খবর নিয়ে জানা গেল চারুর সাথে তাদের গলির 5-6টি বাড়ি পরে সুনীল বলে একটি ছেলের বেশ ভাব ছিল। দুজনকে একসাথে অনেকবার দেখাও গেছে। তপন চৌধুরী সোজা গিয়ে হাজির হলেন সুনীলের বাড়িতে। ভেবেছিলেন সেই ছেলেটিকে চাপ দিলে হয়তো কিছু জানা যাবে, কিন্তু ওখানে গিয়ে শুনলেন সুনীলও গতকাল রাত থেকে আর বাড়ি ফেরেনি। দুধে পুলিশ অফিসার তপন চৌধুরী বুঝে গেলেন যে সুনীলের সাথেই চারু পালিয়েছে। এদিকে সুনীলের বাড়ির লোক তা মানতে চায় না। তারাও থানায় মিসিং ডায়েরি করে এলো। কয়েকদিন নানান দিকে তল্লাশি চলল, কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না। এরপর যা হয়, নানান সরকারি কাজের ঝামেলায় চারু আর সুনীলের ব্যাপারটা একেবারে ধামাচাপা পড়ে গেল।
পুলিশ হয়তো ভেবেছিল তারা নিজেরাই যখন স্বেচ্ছায় পালিয়ে গিয়েছে, কিছুদিন পর তারা নিজেরাই আবার স্বেচ্ছাতেই ফিরে আসবে। বিমলবাবুও প্রথম প্রথম থানায় গিয়ে খোঁজ খবর করলেও একসময় হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন। চারু বা সুনীল কেউ আর ফিরে এলো না। এবার পান্ডেজি বললেন, तो এই বিমল বাবু পিছলে শনিবার को হঠাৎ জানালেন যে তার মেয়ে চারু ফিরে এসেছে। গিরির কাছে পুরো ঘটনাটা শুনে আমি বললাম, বাহ, এ তো খুব ভালো খবর। তা সুনীলও কি ফিরে এসেছে? দুজন কি বিয়ে শাদী করেছে কিছু? আর জবাব মে বিমল বাবু কাঁদো কাঁদো গলায় বললেন, না হুজুর, আমার মেয়েকে নষ্ট করেছে ওই শয়তান। তাকে আটকে রেখে দিনের পর দিন নিজের ভোগে লাগিয়ে শেষটায় বেচবার মতলব করেছিল। চারু কোনো মতে পালিয়ে বেঁচেছে ওদের হাত থেকে। मैं तो सुन के हैरान हो गया। पुराना केस फाइल আবার খুলে বসলাম। গেলাম তাদের বাড়ি, চাকরকে বুলালাম। মেয়েটি বিলকুল দুগলা চেহারার। এই কয়েক মাস তার শরীর ও মনের ওপর দিয়ে যে বহুত জ্যাদা অত্যাচার হয়েছে সেটাই তো মনে হলো। সে প্রায় जिसको বলতে কি পাথর হয়ে গেছে, সে তো প্রায় পাথর হয়ে বসে রইল সারাক্ষণ। मुझे इतना बुरा लगा भैया, কোনো প্রশ্ন করলেই বিলকুল রো রही थी हर वक्त। ব্যোমকেশ এতক্ষণ এক মনে সব শুনছিল। এবার সোজা হয়ে উঠে বসে হতাশ গলায় বলল, আবার সেই মেয়ে পাচারের চেষ্টা। আবার কি অজিত? সত্যি আমিও কি বলবো আর ভেবে পেলাম না। এই কদিন আগেই এক বিশ্রী অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। আবার কি তার পুনরাবৃত্তি হতে চলেছে? পুরন্দর পাণ্ডে বলে চললেন, আমি সোজা চলে গেলাম সুনীলের ঘর। সে তো বাড়ি ফেরেনি, এই স্বাভাবিক আছে। এমন একটা জঘন্য কাজ করে সে যে ফেরার হবে সে তো আর বলার অপেক্ষা রাখে না। আমি বাড়ির লোকেদের জেরা করে কিছু বের করতে পারলাম না। নানাভাবে চাপ দিয়ে দেখলাম, লেকিন তারা कुछ भी জানে না। লড়কা কোথায় যেত, কাদের সাথে মিশতো, উनको कुछ भी नहीं पता। ব্যোমকেশ আনমনে একটা সিগারেট ধরিয়ে নীরবে টানতে লাগলো। গতকাল সকাল থেকে তার মধ্যে যে উৎফুল্ল ভাব দেখেছিলাম সেটা যেন আবার কালো মেঘে ঢাকা পড়েছে। নতুন রহস্যের গন্ধে সে যেমন চনমনে হয়ে উঠেছিল তার বিন্দুমাত্র আর অবশিষ্ট আছে বলে আমার মনে হলো না। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ব্যোমকেশ বলল, বলছি চারুকে ও কোথায় নিয়ে গিয়েছিল সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন? নেই, চারু এখানে একরকম নতুনই বলা চলে। মাত্র 2 সাল হয়েছে এখানে এসেছে। স্কুল আর ঘর ছাড়া আর সে তো তেমন কিছু চেনে না। সেটাই স্বাভাবিক, নিজের মনেই বলল ব্যোমকেশ। দাদা, আপনাকে একটু হেল্প করতেই হবে আমাকে। সুনীল কো পকড়না বহুত জরুরি है। এই ধরনের কেস এলেই না নিজের লড়কির কথা আমার মনে পড়ে যায় সবার আগে। এদের এমন খোলা ঘুরতে দিলে ये समाज বিলকুল খতম হয়ে যাবে দাদা। আমি এই শহরে নয়া আদমি আছি, আপনি সাহায্য করলে আপনি বিশ্বাস করেন আমি ওকে ঠিক ধরতে পারবো। পান্ডেজি নিজের পরিবারের প্রতি ঠিক কতটা যত্নবান তা আমরা জানি। খুবই রক্ষণশীল পরিবার তাদের। আমি চুপ করে হাত কচলাতে লাগলাম। এমন অবস্থায় কি বলা যায় আমার মাথায় কিছুই এলো না। ব্যোমকেশ তখনও এক মনে সিগারেটের টান দিয়ে চলেছে। তার কপালের শিরা রাগে ফুলে উঠেছে, আমি তা না তাকেও বুঝতে পারছি। সময় নষ্ট না করে সেদিন বিকেলেই আমরা রওনা হলাম সুনীলবাবুর বাসার উদ্দেশ্যে। বড়বাজারের ভিড় ঠেলে বেশ কয়েকটা প্রায় অন্ধকার সরু গলি পেরিয়ে যখন সেখানে পৌঁছালাম তখন আশেপাশে সন্ধ্যার শাঁখ বাজতে শুরু করেছে। সুনীলবাবু বাসায় ছিলেন না। তার স্ত্রী একটু ইতস্তত করে আমাদের ভেতরে নিয়ে গিয়ে বসালেন। খুবই ছোট্ট একটি ঘর। ঘরের একটি অংশে বিভিন্ন ধরনের মশলা ডাঁই করে রাখা। দরজার একপাশে একটা মাঝারি মাপের জলের কুঁজো, অপরদিকে একটা চৌকি পাতা।
মশলার গন্ধে আমাদের নাক জ্বালা করে উঠল। এখানে এরা থাকে কি করে কে জানে। পাণ্ডেজি পকেট থেকে রুমাল বের করে নাকে চাপা দিতে দিতে বললেন, সুনীল বাবু আসতে কি দেরি হবে? কাজে গিয়েছেন, সে মানুষ কখন ফিরবে তা ঠিক নেই। আপনার স্বামী কি করেন? প্রশ্নটা করল ব্যোমকেশ। আগে মশলার দোকানে হিসেবের খাতা দেখেন। চারু আছে? ব্যোমকেশের এই প্রশ্ন শুনে সচকিত হয়ে উঠলেন ভদ্রমহিলা। আড়ষ্ট চোখে তাকালেন পাণ্ডেজির দিকে। পাণ্ডেজি তাকে আশ্বস্ত করে বললেন, ডরিয়ে মত, উনি যা জানতে চাইছেন বলুন। উনি প্রখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বাবু। ভদ্রমহিলা ব্যোমকেশের নাম শুনেছেন বলে আমার মনে হলো না। তিনি উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। পাণ্ডেজি আবার বললেন, আরে আপ ডরিয়ে মত, বাতাইয়ে, কোনো ভয় নেই, বলুন ওকে, সব বলুন। দেখলাম ভদ্রমহিলা এবার মুখে কাপড় চাপা দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। আমি আবার এইসব পরিস্থিতিতে খুব অস্বস্তি বোধ করি, তাই ঘরের চারপাশে নীরবে চোখ বোলাতে লাগলাম। হঠাৎ ঘরে ঢোকবার সরু দরজাটার দিকে চোখ যেতেই মনে হলো বাইরের আবছা অন্ধকারের দিকে কি যেন চকিতে সরে গেল। কেউ কি আমাদের কথা শুনছিল? আমি ব্যোমকেশের দিকে তাকাতে দেখলাম সেও ব্যাপারটা লক্ষ্য করেছে। পাণ্ডেজি দরজার দিকে পিছন ফিরে রয়েছেন বলে তার পক্ষে দেখা সম্ভব হয়নি। ব্যোমকেশ দ্রুত পায়ে গিয়ে পর্দা উঠিয়ে বাইরে উঁকি দিয়ে বলল, চলুন পাণ্ডেজি, বিমলবাবু না আসা পর্যন্ত আমরা বরং ওই সুনীলের বাড়ি থেকে ঘুরে আসি। এখানে বিমলবাবু না এলে কিছু হবে বলে মনে হয় না। উত্তরের অপেক্ষা না করেই ব্যোমকেশ বাইরে বেরিয়ে গেল, আর আমরাও তাড়াতাড়ি তার পিছু নিলাম। বাইরেটা এখন পুরোপুরি অন্ধকার। সরু অপরিসরে গলির মধ্যে সেই আঁধার যেন আরো জমাট বেঁধে রয়েছে। গলিটা এ মাথা থেকে ও মাথা একবার ঘুরে নিল ব্যোমকেশ। আমি বুঝলাম সে অজ্ঞাত আগন্তুককে খোঁজার চেষ্টা করছে, কিন্তু এ চেষ্টা বৃথা। এই গলির অন্ধকারে কাউকেই দেখা গেল না। আমরা আবার বড় রাস্তার দিকে চলতে লাগলাম। এখানকার চিত্রটা আবার সম্পূর্ণ উল্টো। বড় রাস্তায় এত লোকের ভিড় যে কেউ যদি আড়ি পেতে আমাদের কথা শুনেও থাকে আর তারপর যদি দৌড়ে এসে এই ভিড় রাজপথে মিশে যায়, তাকে বের করা স্বয়ং মহাদেবেরও অসাধ্য। আর আমাদের ব্যোমকেশ তো একজন সাধারণ মানুষ মাত্র। বদ্ধ ভ্যাপসা গলি থেকে বেরিয়ে এসে হালকা ঠান্ডা হাওয়ায় জোরে শ্বাস নিতে নিতে পাণ্ডেজি বললেন, उफ, मतलब कि इतनी भीड़ है यहाँ पर। বড় বাজার বলে কথা। হাজার হাজার মানুষ রুজির সন্ধানে এখানে আসেন। কে কোন উদ্দেশ্যে তা বোঝা বড়ই দুষ্কর। এই অঞ্চলে আবার অপরাধ প্রবণতা অনেক বেশি পাণ্ডেজি। তাই তো দেখছি দাদা, এসেই এরকম একটা ব্যাপারে জড়িয়ে পড়লাম। আমি লক্ষ্য করলাম কথা বলতে বলতেও ব্যোমকেশের চোখ ঘুরে বেড়াচ্ছিল চারিদিকে। পাণ্ডেজি বললেন, সুনীল কা ঘর কিন্তু ইসি গলি কে অন্দর है। বিমল বাবুর বাড়ির কয়েকটা বাড়ি পড়েই। হ্যাঁ, তা আমি আগেই শুনেছি, কিন্তু আমি এসেছি। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই পাশ কাটিয়ে যাওয়া একজনের হাত চেপে ধরেছেন পুরন্দর পাণ্ডে। এই ये মণিলাল है ना? हाँ, ये तो মণিলাল আছে, সুনীলের কাকা। লোকটি ভ্যাবাচাকাকে থমকে গেলেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিলেন। সজাগ দৃষ্টিতে তাকালেন আমাদের দিকে, তারপর গলা খাগড়িয়ে বললেন, আমি এই ফিরছি কাজ থেকে, আপনারা এখানে? তার গলার স্বর যেন একটু কেঁপে গেল। आप लोगों के वहां पर ही যাচ্ছিলাম, ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল। চলিয়ে। হুকুমে সুরে এই শেষ কথাটা বলে পাণ্ডেজি ঘুরে চলতে শুরু করলেন। আমি গুনে দেখলাম চারুদের বাসা থেকে ঠিক 7 নম্বরটি সুনীলদের। আয়তনে বেশ বড় দুটি ঘর, একটি সুনীলদের আর একটিতে তার কাকা পরিবার নিয়ে থাকেন। ভদ্রলোক বছর খানেক আগেই বিয়ে করেছেন, এখনো সন্তানাদি হয়নি। আমাদের তিনি তার ঘরেই নিয়ে গিয়ে বসালেন। খুবই সাধারণ মানের ঘর। আসবাব বলতে মাঝারি মাপের একটা খাট,
একটা টেবিল আর গোটা 3 চেয়ার। দেওয়াল জুড়ে নানান ঠাকুর দেবতার ছবি। আমরা চেয়ার দখল করে বসলাম। ব্যোমকেশের সাথে পরিচয় করিয়ে দিয়ে পাণ্ডেজি রুক্ষ গলায় বললেন, উনি যা জিজ্ঞেস করেন ঠিক ঠিক জবাব দিন, उससे आप लोगों का ही भला होगा। মণিলাল খাটের একপাশে এসে বসেছিলেন। একটু কিন্তু কিন্তু করে বললেন, আগে একটু চা যদি। না না, চায় আপত্তি নেই। কি বলেন পান্ডেজি? ব্যোমকেশ মুচকি হেসে বলল, वो तो हो भी सकता है। পাণ্ডেজির চা প্রীতির কথা আমি জানি। আমিও হেসে ফেললাম। চায়ের কথা বলে ফিরে এসে মণিলাল আবার যথাস্থানে বসে পড়লেন। ব্যোমকেশই এবার কথা শুরু করলো। তা আপনারা এখানে কতদিন আছেন? আমি এসেছি 3 বছর হলো, আর আমার দাদা তার পরিবার নিয়ে অনেকদিন আগে থেকে এখানে আছে। তা সুনীল আপনার ভাইপো? আগে সে চলে যাওয়ার পর আর কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি? মণিলাল চুপ করে রইলেন। কয়েক মুহূর্ত থেমে ব্যোমকেশ আবার বলল, কি করেছে? আগে না। এই সত্যি কথা বলুন। এবার ধমকে উঠলেন পাণ্ডেজি। আমি সত্যি বলছি। ব্যোমকেশ এক দৃষ্টে চেয়ে রইল মণিলালের দিকে। সেই তীক্ষ্ণ দৃষ্টির মানে আমি জানি। সে পড়ে নিতে চাইছে মণিলালের ভেতরটা। মণিলাল একভাবে স্থির হয়ে বসে রয়েছেন। তার কপালে কি বিন্দু বিন্দু ঘাম জমছে? একটু আগে কি তবে সেই আড়ি পাচ্ছিল বিমলবাবুর দরজায়? আপনার সাথে সুনীলের সম্পর্ক কেমন ছিল? আমাকে সে সমস্ত কথাই বলতো। বলতে পারেন আমি একরকম তার বন্ধুই ছিলাম। সুনীল লেখাপড়ায় কেমন ছিল? ওই সাদামাটা, মোটামুটি আর কি। স্বভাব? আগে ভালোই। পাড়ায় তো সবার সাথেই তার ভাব ছিল। চারুর সাথেও? হ্যাঁ। বেশ। আচ্ছা, দুজনের মধ্যে কি ভালোবাসা ছিল? না, তেমন তো কই শুনিনি। আপনাকেও বলেনি সে চারুকে নিয়ে পালাবার মতলব করেছে? চকিতে চাইলেন মণিলাল। তারপর মাথা নিচু করে বললেন, না। তা সে কোথায় যেতে পারে বলে মনে হয় আপনার? বলতে পারবো না। দেশের বাড়ি থেকে গিয়ে থাকতে পারে? না, যায়নি। আমরা খোঁজ নিয়েছিলাম। এমন সময় চা চলে আসতে আমাদের চিন্তায় ছেদ পড়ল। ব্যোমকেশ চায়ের পেয়ালা তুলে আলতো চুমুক দিয়ে বলল, সুনীলের বাবার মায়ের সঙ্গে না একটু কথা বলতে হবে। পাণ্ডেজি কথা না বলে চোখের ইশারায় তাদের ডাকতে বললেন মণিলালকে। মণিলাল আবার একটু ইতস্তত করে বলল, আগে দাদা বৌদি দেশের বাড়ি গিয়েছেন। তাদের মনটাও বিশেষ ভালো নেই। বৌদি তো প্রায় বিছানায় নিয়েছিলেন। তাই মানে। সে কি আমাকে না বলে? উফ, দেখেছেন কাণ্ড। ব্যোমকেশ নির্লিপ্ত গলায় বলল, দেশ কোথায়? আগে বীরভূম। কোন গ্রাম? কেতুপুর। নেই নেই নেই, খবর পাঠান। ফিরে আসতে বলুন, ফিরে আসতে বলুন। এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ কোথাও যেতে পারবে না। মণিলাল এবার করুণ স্বরে বলে উঠল, আরে আমরা তো বলছি সুনীল কিছু করেনি, সে নির্দোষ। আপনারা কেন মানতে চাইছেন না বলুন তো? তাকে না খুঁজে আপনারা উল্টে তাকেই দোষী প্রমাণিত করতে চাইছেন। তাকে কি তবে ধরে এনে ফাঁসিতে চড়াবেন? শুনুন মণিলাল বাবু, আপনার ভাইপোটি যে গর্হিত কাজটি করেছে তার জন্য তাকে উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত আমি বা এই পাণ্ডেজি কেউই ক্ষান্ত হব না। সেই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। কি করেছে কি সে? মণিলালের গলার পারদও এবার চড়তে শুরু করেছে যেন। अब সে কি আর নতুন করে বলতে হবে? এক নিরীহ লড়কিকে ফুসলিয়ে নিয়ে গিয়ে। উত্তেজনায় পাণ্ডেজির কথা বন্ধ হয়ে গেল। এদিকে ব্যোমকেশকে দেখলাম খোলা জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে। তারপর বলল, বীরভূম, বীরের দেশ। আপনার ভাইপো বীরের মতো কাজই করেছেন বটে। চলো অজিত, আসুন পাণ্ডেজি।
বিমলবাবু ফিরেছেন একটু আগে। তাকে দরজার সামনেই পাওয়া গেল। তিনি একটি গামছা দিয়ে গায়ের ঘাম মুছছিলেন। আমাদের দেখে সসম্ভ্রমে বললেন, হে হে ব্যোমকেশ বাবু, হে ব্যোমকেশ বাবু নিজে এসেছেন আমার বাসায়। হে কি ভাগ্য আমার। চারু চারু বুঝি এবার সঠিক বিচার পাবে। বুঝলাম তিনি ইতিমধ্যেই আমাদের আগমনের কথা তার স্ত্রীর মুখে শুনেছেন। ব্যোমকেশকেও তিনি চেনেন, আর এর পাশাপাশি পুলিশের ওপর যে তার মোটেও আস্থা নেই সে কথাও বেশ স্পষ্ট বুঝতে পারছিলাম। একটি অসহায় মেয়ে, সে হারিয়েই যাক বা পালিয়েই যাক, তাকে খুঁজতে পুলিশের যে উদাসীন মনোভাব ছিল এতদিন, তাতে তাদের ওপর ভরসা রাখতে না পারাটাই স্বাভাবিক। ব্যোমকেশ পাণ্ডেজির দিকে একবার তাকালো। তিনি গম্ভীর গলায় বললেন, জরুর বিমল বাবু, আমিও চাই চারু সঠিক বিচার পাক। আবার সেই অপরিসর ঘরে ফিরে এলাম আমরা। বিমলবাবুর স্ত্রীকে আর দেখতে পেলাম না। ব্যোমকেশ বসতে বসতে বলল, আপনাদের তো খুব কষ্ট করে থাকতে হয় দেখছি। আমার শ্যালক গোবিন্দ দয়া করে এটুকু দিয়েছে বলে কোনো মতে মাথা গুজে রয়েছি। তা না হলে এ শহরে ঘর ভাড়া পাওয়া যে কি দুষ্কর তা তো আপনি জানেন ব্যোমকেশ বাবু। আর পেলেও আমি যা বেতন পাই সেই টাকায় ভাড়ার ঘর নিয়ে থাকা আমার পক্ষে একরকম অসম্ভবই বটে। তা বটে। আপনার শ্যালক কি করেন? তিনিও কি চাকরি করছেন? না না, সে মশলার ব্যবসা করে। এই কাজটাও সেই জুটিয়ে দিয়েছে। তিনি ফিরেছেন? না, তবে ফিরতে ফিরতে মাঝরাত, মাঝে মাঝে আবার বাইরেও যেতে হয়। বেথে তো করেনি এই রক্ষে। ওই 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 পাশের ঘরেই সে থাকে। ও পাশে আবার আরও দুটো ঘর আছে, সেখানে অন্য ভাড়াটেরা রয়েছে। বেশ, এবারে চারুর কথা বলুন। চারুর নামটা শুনে ভদ্রলোকের মুখটা আবার করুণ হয়ে গেল। কপালে হাত দিয়ে তিনি বললেন, সবই আমার অদৃষ্ট ব্যোমকেশ বাবু। এমন একখানা সুন্দর ফুলের মতন মেয়েটা আমার একটা সামান্য ভুলের জন্য। আপনাদের আগে কোনো সন্দেহ হয়নি? না না না, দুজনের একটু মেলামেশা ছিল। সে তো আশেপাশের সকলের সাথেই ছিল। সুনীল ছেলেটি এমনিতে খুব মিশুকে ছিল। আমরা যখন এখানে এলাম প্রথম সে অনেক কাজে আমাদের সাহায্যও করেছে, কিন্তু শয়তানটার দৃষ্টি যে আমার মেয়ের দিকে সেটা বুঝতে পারলে আমি অনেক আগেই তাকে। শান্ত হন বিমলবাবু। চারুর সাথে কি একবার কথা বলা যায়? হ্যাঁ, অবশ্যই। আপনারা বসুন, আমি তাকে এক্ষুনি ডাকছি। কয়েক মিনিটের মধ্যেই চারু সামনে এসে দাঁড়ালো। রোগা চেহারায় অপুষ্টির ভাব তার পরিবারের আর্থিক অনটনের ছবিটাকে যেন আরো স্পষ্ট করে দিচ্ছে। তার উপর এই কয়েক মাসের অত্যাচারের করুণ পরিণতি স্বরূপ তার মনটিও বোধ করে ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। সে মাথা নিচু করে রইল। ব্যোমকেশ তার মাথায় আলতো করে স্নেহের পরশ ছুঁয়ে বলল, ভয় নেই, আমরা তোমায় কয়েকটা প্রশ্ন করব মাত্র। চারু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বিমলবাবু তাকে হাত ধরে পাশের একটি চেয়ারে বসিয়ে দিলেন। তোমার নাম কি? চারুলতা। বাহ, সুন্দর নাম। আমি কিন্তু তোমাকে চারু বলেই ডাকবো, যেমন তোমার সকলে ডাকে, কেমন? চারু মাথা দোলালো। তোমার লেখাপড়া করতে ভালো লাগে? কোনো উত্তর না দিয়ে চারু আবার মাথা নাড়ল। খেলা করতেও ভালো লাগে? স্কুলে তোমার অনেক বন্ধু, তাই না? হ্যাঁ। আর এখানে? হ্যাঁ, এখানেও। আচ্ছা, তোমার সুনীলকে কেমন লাগে চারু? এবার চারুর মুখ ভয়ে যেন শুকিয়ে গেল। সে তার বাবার মুখের দিকে চাইল।
আমার ভারী খারাপ লাগছিল এই একই প্রশ্ন না জানি এই কদিনে তাকে কতবার শুনতে হয়েছে। না হয় সে একটা ভুল করে ফেলেছে, তার ফলও তো হাতে নাতে পেয়েছে, কিন্তু তার ঘরের লোকেদের সামনেও তো তাকে এত অপ্রিয় প্রশ্ন মানে কম জর্জরিত হতে হচ্ছে না। এই অত্যাচারও কি বন্ধ হওয়া উচিত নয়? আমি ব্যোমকেশের দিকে ভৎসনার দৃষ্টিতে তাকালাম। আমার মনের কথা বুঝতে পেরেই বোধ করি ব্যোমকেশ প্রসঙ্গ পাল্টালো। বেশ 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 তোমার কোন বিষয় পড়তে ভালো লাগে? বাংলা। তুমি কবিতা পড়ো? পড়ি। আচ্ছা, একদিন শুনবো তোমার কাছে। তুমি রবি ঠাকুরের কবিতা পড়ো? আচ্ছা বলো তো, রবি ঠাকুর কোথায় থাকতেন? এই তোমাদের বাড়ির কাছেই তাঁর বাড়ি ছিল কিন্তু। জানি, বাবা একদিন নিয়ে গিয়েছিলেন, আমি বাইরে থেকেই দেখেছি। বাহ, বাবা আর কি কি দেখিয়েছেন তোমায়? চিড়িয়াখানা, জাদুঘর আর আর আচ্ছা চারু, সুনীল তোমাকে কোথায় নিয়ে গিয়েছিল? সেই জায়গাটা চেনো তুমি? না। তোমরা কিসে গিয়েছিলে? ট্রেনে না বাসে? চারুর মুখ আবার পাংশুবর্ণ ধারণ করল। সে চুপ করে রইল। এবার পান্ডেজি বিরক্ত হয়ে বললেন, এই সে চুপ করে থাকলে তো আমরা কিছু করতে পারবো না। বিমলবাবু ব্যস্ত হয়ে পড়লেন। তিনি বললেন, ছেড়ে দিন হুজুর, আমার যা গেছে তা গেছে, আমি তা নিয়ে আর বাড়াবাড়ি চাই না। মেয়েটা আমার ভালো থাকুক। ব্যোমকেশ পান্ডেজির দিকে চেয়ে মাথা নাড়ল। চারু চলে গেল। বিমলবাবু এবার সামনে বসলেন। আচ্ছা বিমলবাবু, চারু ফিরে এলো কিভাবে? মানে কবে, কখন? সেদিন সন্ধ্যাবেলা আমি কাজ থেকে ফেরার পথে দেখি গলির মুখের দিকে চারু দাঁড়িয়ে আছে। প্রথমটা ভেবেছিলাম আমার মনের ভুল, কিন্তু কাছে গিয়ে দেখলাম না, আমার চারুই বটে। মুখ শুকিয়ে রয়েছে, পরনে কাপড় ময়লা। তাকে ধরে ধরে ঘরে নিয়ে এলাম। কোথায় ছিল সে বিষয় বোধ করি আপনারাও কিছু জানতে পারেননি? না, কিছুই তো বলে না, শুধুই কাঁদে। শহরের রাস্তাঘাটে তো তেমন চিনত না। সুনীল ওকে কোথায় নিয়ে গিয়েছিল তাহা বোধহয় ওর পক্ষে বলা কোনোদিনও সম্ভব হবে না। আপনি মেয়েকে বোধহয় খুবই ভালোবাসেন, তাই না? ব্যোমকেশ এবার একটা সম্পূর্ণ উল্টো প্রশ্ন করে বসল। এ কি বলছেন ব্যোমকেশ বাবু? আমার একমাত্র মেয়ে। এর আগে যখন আমরা এসেছিলাম তখন আপনার স্ত্রী বোধহয় ঘরে ছিলেন। হ্যাঁ। তিনি এখন কোথায় আছেন? ও গোবিন্দ ঘরে রয়েছে, মেয়েও এতক্ষণ সেখানেই ছিল। আপনার স্ত্রী ও আপনার বয়সের বোধহয় অনেকটাই তফাৎ। আগে এটি আমার দ্বিতীয় পক্ষ। ঠিক ঠিক, আমারও যেন কোথাও একটা অসঙ্গতি মনে হচ্ছিল। এখন চকিতে মনে পড়ল, আগে এসে যে স্ত্রীলোকটিকে দেখেছিলাম তার বয়স 25-26-এর বেশি হবে না, আর বিমলবাবুকে বোধহয় প্রৌঢ়ই বলা চলে। সত্যি চোখ বটে ব্যোমকেশের। পাণ্ডেজিও যেভাবে তাকালেন তাতে বুঝলাম এই বিষয়টা তারও নজরে আসেনি। আর আমার অনুমান যদি সঠিক হয় তাহলে চারু আপনার প্রথম পক্ষের সন্তান, তাই তো? আগে ঠিকই ধরেছেন। আর শ্যালক গোবিন্দ বোধ করি এ পক্ষের। আগে। বেশ, তাঁর সাথে আলাপের ইচ্ছা রইল। তিনি মশলার ব্যবসাদার, আর এখন বাজারে মশলার দাম যে হারে বাড়ছে তাতে ওর মতো একজনকে হাতে রাখলে মন্দ হয় না, কি বলো অজিত? ব্যোমকেশের এই কথায় আমি বোকার মতন কেবল একটু হাসলাম। আচ্ছা বিমলবাবু, সুনীল কোথায় গিয়ে থাকতে পারে বলে মনে হয় আপনার? মানে কোনো ধারণা করতে পারেন? আমি কি করে জানবো ব্যোমকেশ বাবু? না না, আপনার সঙ্গেও তার যে বেশ ভালোই পরিচয় ছিল তা আপনার কথা শুনেই মনে হয়। তা ছিল, কিন্তু তাও আমার পক্ষে বলা সম্ভব নয়। তার বাড়ির লোককে গিয়ে জিজ্ঞেস করুন না গিয়ে। তাও মানে চারুর সঙ্গে কথা বলেও কি কোনো আন্দাজ করতে পারেন না?
দেখুন, গিয়ে বিহারের কোনো রেল লাইনের ধারে পড়ে রয়েছে। মেয়েদের পাশাপাশি আরও নানা ধরনের নেশার ঝোঁক ছিল শুনেছি। আপনি এতদিনের মধ্যে মেয়েকে নিজে খোঁজার কোনো চেষ্টা করেননি? করেছি ব্যোমকেশবাবু, অনেক খুঁজেছি, কিন্তু আমার আর কতটুকু ক্ষমতা বলুন। আচ্ছা, আপনি যেখানে কাজ করেন তাদের মশলাও কি বাইরে যায়? না, তো তাদের ব্যবসা মূলত এই শহর নির্ভর। কিছু কিছু বাইরে যায়, তবে বাংলার বাইরে নয়। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আজ তবে উঠি, প্রয়োজনে আবার আসবো। মাঝে আরো কয়েকটা দিন পার হলো। পাণ্ডেজি অন্য একটি কেসের কাজে শহরের বাইরে গেছেন হপ্তাখানেকের জন্য। এর মধ্যে ছোটখাটো 2-4টে ঘটনা ছাড়া তেমন কিছু হয়নি। সংক্ষেপে সেগুলো বলি। গোবিন্দ সেনের সাথে আমাদের আলাপ হলো আরো 3 বাদে। তিনি বিহারের মুঙ্গেরে মশলা নিয়ে গিয়েছিলেন, গতকালই ফিরেছেন। বেজায় ব্যস্ত মানুষ, তার মশলার গোডাউনটিও বেশ বড়। নিজের কাজ নিয়ে থাকেন। বিয়ে করেননি বলে সংসারের প্রতি তেমন টান বা দায় কোনোটাই নেই। নিজের খেয়াল খুশি মতো চলেন, তবে টাকার প্রতি ভদ্রলোকের একটু বিশেষ অনুরক্তি রয়েছে বলে মনে হলো আমার। অবশ্য সেটা কারই বা নেই। নিজের পরিচয় দিতে তিনি সাদরে অভ্যর্থনা করে বললেন ব্যোমকেশকে তিনি চেনেন না বটে, কিন্তু বিমলবাবুর কাছে সব কথা শুনেছেন। তিনি চান চারু বিচার পাক, সুনীলের শাস্তি হোক, ইত্যাদি ইত্যাদি। সুনীলের সম্পর্কেও তিনি একই কথা বললেন, যা ইতিমধ্যেই বিমলবাবুর মুখে শুনেছি, তাই এখানে তার আর পুনরাবৃত্তি করছি না। সুনীলের বাড়ি গিয়ে তার বাবার সাথে কথা হলো। কানাইলাল রায় সুনীলের বাবা। তিনিও ব্যবসা করেন এই বড় বাজার অঞ্চলেই। ছেলের এই কৃতকর্মের জন্য নিজেকেই যেন দায়ী মনে করেন তিনি। তাকে সঠিক শিক্ষা দিতে পারেননি বলে তিনি যথেষ্ট আফসোস করলেন। ছেলেকে পাওয়া গেলে তার উপযুক্ত শাস্তি হোক, তিনি এটাই চান। কিন্তু ছেলে কোথায় গিয়ে থাকতে পারে সে বিষয়ে কোনো আলোকপাত করতে পারলেন না। ফেরার পথে ব্যোমকেশ বলল, কেমন মনে হলো কানাইলাল বাবুকে? কানাইলাল বাবু কথাবার্তায় খুব সাবধানী, একটু যেন বেশি ভালো মানুষ, কি বলো? একটু বেশি। তিনি ছেলেকে সরিয়ে রেখেছেন কিনা কে জানে। এরপর এক সন্ধ্যায় আমরা আবার গিয়ে হাজির হলাম সুনীল বাবুর বাসায়। দিনের বেলায় এইসব অঞ্চল অন্যরকম থাকে, কিন্তু আলো ফুরিয়ে এলেই ছবিটা পাল্টাতে থাকে। রাত যত এগিয়ে চলে তত যেন এক বন্য আদিম গন্ধ এগিয়ে আসতে শুরু করে। ফুলবাবুদের আনাগোনা শুরু হয় আশেপাশে। গলিতে ঢোকার মুখে ব্যোমকেশকে বললাম, এই সময় সুনীলবাবু বাসায় ফেরেন না, আমাদের আরো পরে যাওয়া উচিত ছিল। উত্তরে ব্যোমকেশ বলল, সেটাই তো চাই। তিনি থাকলে হবে না। থাকলে হবে না? কি হবে না? পরে বলবো। বিমলবাবু স্ত্রী আমাদের দেখে আগের দিনের মতোই উসখুস করতে লাগলেন। চারুও দেখলাম আজ ঘরের এক কোণে জীর্ণ চৌকিটার উপর বসে রয়েছে। ব্যোমকেশ বেশ মোলায়েম গলায় বলল, কিছু মনে করবেন না, এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখে যাই। তারপর ইতিউতি চেয়ে মুখের ভাব অতি করুণ করে সে বলে উঠল, আসলে খুব জল পিপাসা পেয়েছে, একটু যদি এবার ভদ্রমহিলা ব্যস্ত হয়ে উঠলেন। তিনি বললেন যে তিনি জল ভরতে দিয়ে এসেছেন, একটু সময় লাগবে, কেননা এখানে দিনে একবারই জল আসে। তাই ব্যোমকেশকে একটু বসতে বলে তিনি বেরিয়ে গেলেন। ভদ্রমহিলা বেরিয়ে যেতেই ব্যোমকেশ লাফিয়ে গিয়ে চারুর হাত ধরে বলল, চারু আমার সঙ্গে এসো। এই অজিত, তুমি একটু বাইরে লক্ষ্য রেখো, আমরা এক্ষুনি আসছি, চলো। আমার উত্তরের অপেক্ষা না করে ব্যোমকেশ চারুকে নিয়ে গলির অন্ধকারে মিলিয়ে গেল। আমার বুকের ভেতরটা ততক্ষণে ঢিপ ঢিপ করতে শুরু করেছে। সর্বনাশ, সুনীলের পর এবার কি আমরা কিডন্যাপার হব? ভদ্রমহিলা যদি এখনই ফিরে এসে বলেন চারু কোথায়, আমি কি জবাব দেব? ব্যোমকেশের কিছু কিছু কাজের কোনো মাথা মুন্ডু আমি খুঁজে পাই না বাবা, আমাকে এবার ঠেলা সামলাতে হবে।
কিন্তু আমাকে কিছুই করতে হলো না। মিনিট দশেকের মধ্যে ব্যোমকেশ যেমন নীরবে গিয়েছিল তেমনি নিঃশব্দে আবার ফিরে এলো, আর প্রায় সঙ্গে সঙ্গেই প্রবেশ করলেন চারুর সৎ মা। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ইশারায় জানতে চাইলে ব্যোমকেশ চোখ টিপে বুঝিয়ে দিল, পরে বন্ধু, পরে। জলের গ্লাসটা এক ধাক্কায় গলাধ্যকরণ করে ব্যোমকেশ এমন একটা ভান করল যেন সে প্রাণ ফিরে পেল। আমরা আর দেরি না করে বাইরে চলে এলাম। তুমি কি বলো তো ব্যোমকেশ, যদি ওই মহিলা তখনই ফিরে আসতেন, যদি দেখতেন তার মেয়েকে নিয়ে তুমি গলি দিয়ে চলেছ, কি অবস্থা হতো একবার ভাবতে পারছো? কিচ্ছু হতো না অজিত, কিচ্ছু হতো না। আমি গলির মুখে ঢোকার আগেই দেখেছি জলের জন্য স্থানীয় মহিলারা লাইন দিয়েছেন, আর ঘরে ঢুকে যখন দেখলাম যে কুঁজোটি যথাস্থানে নেই, বুঝলাম সেটিও বাইরের লাইনেই কোথাও রয়েছে। তাই তেষ্টার বাহানা, বুঝলে অজিত। আসলে চারুর সঙ্গে একটু একা কথা বলা জরুরি ছিল। কি বললে? শুনলাম, জানলাম, বুঝলাম। আরে কি? এই চলো তো, চলো চলো চলো। দেখছো না চারদিকে শৌখিন মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। আমার কথা ছেড়ে দাও, এই সময় তোমার কোনো প্রকাশক যদি তোমাকে এখানে দেখে ফেলেন, কি ভাববেন বলো দেখি? হ্যাঁ, একে তুমি ইয়াং ব্যাচেলার, তার উপর আবার কল্পনাপ্রবণ সাহিত্যিক। বাঁচতে চাইলে পা চালাও, পা চালাও বন্ধু, পা চালাও, চলো। বুঝলাম ব্যোমকেশ এখন আর কিছুই বলবে না। ব্যোমকেশ এরপর প্রায় রোজই আগের মতন শহর পরিক্রমায় বেরোয়। কোথায় যায়, কি করে জানতে চাইলে কেবল হু হা জবাব দেয়। আমিও নতুন উপন্যাসটা নিয়ে বেশ ব্যস্ত ছিলাম, তাই আর সেদিকে বিশেষ নজর দেওয়ার সময়ই পাইনি। সেদিন সে ফিরে এলো দুপুর 1টা নাগাদ। খেতে বসে বলল, আচ্ছা অজিত, একটা কথা বলো, তোমার যদি কোনো শত্রু থাকে আর তুমি যদি মনে মনে তার মৃত্যু কামনা করো, কিভাবে করবে? মানে মানে আমি এটাই বলতে চাইছি লেখক, তোমার শত্রু কিভাবে মরলে তোমার আনন্দ হবে? আমি চিন্তায় পড়ে গেলাম। প্রথমত আমার শত্রু বলতে কেউ নেই, আর এইভাবে কখনো ভেবে দেখিনি। শেষটায় বললাম, গুলি করে। প্রশ্ন নয় বন্ধু, উত্তর দাও, উত্তর দাও। বেশ, তবে গুলি করে। আর ধরো গায়ে আগুন লাগিয়ে। আর 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 গলায় ফাঁস দিয়ে। আর উফ, এই ব্যোমকেশ, না আর মাথায় আসছে না। আর আমি কাউকে মারতেই বা যাবো কেন? কি অদ্ভুত। একদম ঠিক বলেছো বন্ধু, যথার্থ চিরকুমারের মতন কথা বলেছো তুমি। তোমার আর শত্রু কোথায়? সংসারটাই তো করলে না। ব্যোমকেশ উঠে তার পড়ার ঘরে চলে গেল। ফোনে কার সাথে বেশ কিছুক্ষণ কথাও বলল। দরজা বন্ধ থাকায় আমি ঠিক ধরতে পারলাম না। শুধু এটুকু শুনলাম যে পেয়েছেন, দারুণ, কাজ হয়ে গিয়ে যে আপনি ফিরে আসুন, ইত্যাদি কয়েকটা ভাঙা ভাঙা কথা। আমার কেন জানি না মনে হলো সে কোনো একটা সূত্র পেয়েছে। তার সেই উৎফুল্ল ভাবটা যেন আবার ফিরে আসছে। দিন তিনেক বাদে হেমন্তের এক মন খারাপ করা বিকেলে আবার আমরা জড়ো হলাম পোস্তা বাজারের সরু গলির মধ্যে। এবার আমাদের জমায়েত হয়েছে সুনীলের বাসার দোতলার একটি ঘরে। আমরা বলতে আমি, ব্যোমকেশ, জনা 5 হাবিলদার, সাথে পুলিশের আরো 2জন সাব ইন্সপেক্টর। পান্ডেজি আজ দুপুরেই ফিরেছেন। তিনিও সোজা চলে এসেছেন এখানে। আর রয়েছেন সুনীলের বাবা আর কাকা, চারুর বাবা আর সৎমা। মহিলাদের এখানে রাখা হয়নি, তাদের নিচে একটি ঘরে 2জন হাবিলদারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এই ঘরের দক্ষিণ দিকে বেশ বড় একটা হাওয়াদার জানলা রয়েছে। ব্যোমকেশ সেই জানলার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে শেষ বিকেলের পরন্ত আলোর দিকে তাকিয়েছিল। আমরা সবাই গুছিয়ে বসতে এসে ঘুরে তাকালো। তারপর শুরু করলো,
আজকের দিনটা বড়ই অদ্ভুত। আজ চারুর বাড়ি থেকে পালিয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হলো। আমরা চারুর করুণ কাহিনী সকলেই শুনেছি, তার সাথে কি হয়েছে আমরা তাও জানি। পান্ডেজি যখন আমাকে তার কথা শোনালেন, আমরা তখনই ঠিক করেছিলাম যে তার এই অবস্থার জন্য যে দায়ী তাকে কঠিন শাস্তি দিতেই হবে। সেই মতন আমরা এসে হাজির হয়েছিলাম এই গলিতে। প্রথম দিন প্রাথমিকভাবে মণিলাল আর সুনীল বাবুর সঙ্গে কথা বলার পর মনে হয়েছিল দুপক্ষই তাদের সন্তানদের বাঁচাতে চাইছেন, সেটাই স্বাভাবিক। কিন্তু একটা খটকা থেকেই গিয়েছিল আমার। চারুর বাবা যেন একটু অতিরিক্ত সতর্ক মেয়ের ব্যাপারে। তিনি বারবার আমাদের বোঝাতে চেয়েছেন যা হয়েছে তা হয়েছে, কিন্তু কেন? তার একমাত্র মেয়ে, যাকে তিনি এত ভালোবাসেন, যে তার সাথে এত বড় অন্যায় করল, তার শাস্তি তিনি কেন চান না? এরপর আমাদের পরিচয় হয় চারুর মামা গোবিন্দ সেনের সঙ্গে। তিনি মোটামুটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার মশলা যায় ওড়িশা ও বিহারের নানান জায়গায়। তিনি নিজেই সব কাজ তদারক করতেন, আর এই কারণে প্রায় তাকে বাইরে যেতে হয়। তার কাছে সুনীলের কথা জানতে চাইলে তিনি আমাকে বলেন সুনীল ছেলে হিসেবে ভালো না, নানান ধরনের নেশা করত, পাড়ার মেয়েদের উত্ত্যক্ত করত। সুনীল বাবু আমাদের একই কথা বলেছিলেন, কিন্তু আমি এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে যা বুঝেছি তা কিন্তু ঠিক উল্টো। সুনীল খুবই ভালো এবং সামাজিক একটি ছেলে। লেখাপড়াতেও সে মন্দ না। তা স্কুলে গিয়ে আমি তার সম্পর্কে খোঁজ করেছি, সেখানেও তার নামে খারাপ কিছুই শুনিনি। তাহলে প্রশ্ন হলো, গোবিন্দবাবু আর সুনীল বাবু মিথ্যে কথা বললেন কেন? এর উত্তরে যা মনে হয় তা হলো সুনীলের উপর ব্যক্তিগত আক্রোশ থেকে তাদের এই উক্তি। সুনীলের সাথে চারুর মেলামেশা তারা ভালো চোখে দেখেনি, আর তাই সুনীলকে খারাপ প্রতিপন্ন করতে চেয়েছেন। কিন্তু সুনীল কি সত্যি সত্যি খারাপ ছিল? পাড়ায় তার ভালো ছেলে সেজে থাকার কারণটা কি তাহলে নিছকই অভিনয়? তা না হলে সে চারুর সঙ্গে এমন করবে কেন? এতটা নিচে সে নামতে পারে? অনেক প্রশ্ন অজিত, অনেক প্রশ্ন। এরই মধ্যে একদিন বাঁটুল এসে আমায় 2টো খবর দিল। এক, গোবিন্দ সেন আর কানাইলাল রায়ের মধ্যে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়মিতই রেষারেষি চলে। দুজনেরই মশলার ব্যবসা, আর দুজনেই ওড়িশা আর বিহারের বাজার নিজের দখলে রাখতে চান। এই প্রসঙ্গে বলে রাখি পান্ডেজি, বাঁটুল এখানকার স্থানীয় মাস্তান, যদিও সে নিজেকে সমাজসেবী বলে। তার কাজ হলো মানুষের কাছ থেকে উপযুক্ত নজরানা নিয়ে তাদের সুরক্ষা দেওয়া। সেটা যে কার হাত থেকে, সেটা স্বয়ং বাঁটুলই বলতে পারবে। সে আমার কাছেও নিয়মিত আসে, আমিও তাকে নজরানা দিয়ে থাকি বলাই বাহুল্য, কিন্তু সেটা তার সুরক্ষা বলয়ের জন্য নয়। তার কাছ থেকে সমাজের নানান শ্রেণীর মানুষের হাঁড়ির খবর পাওয়ার জন্য। আর আমি তাকে গোবিন্দর পিছনে লাগিয়েছিলাম। বাঁটুলের দ্বিতীয় খবরটি হলো, দিন কয়েক আগে গোবিন্দ আর সুনীল বাবুর মধ্যে তুমুল ঝগড়ার, প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল ঘটনাটা। আর গন্ডগোলের কেন্দ্রে ছিল চারু। আরো একটা বিষয় আমি প্রথম থেকেই লক্ষ্য করি, চারুকে তার বাড়ির লোক সবসময় ঘিরে রাখে, তার উপর সব সময় নজরদারি চলে। কেন? তাকে এত আগলে রাখার কারণটা কি? কিন্তু তাও এরই মধ্যে একদিন আমি চারুকে কয়েক মিনিটের জন্য একা পেয়ে যাই। আমার কাছে সেই সময়টুকুই যথেষ্ট ছিল। কিছু কথা আমি তার কাছ থেকে বের করে নিতে সমর্থ হই। এবারে আসি আসল প্রসঙ্গে, যে কারণে আজকের আমাদের এই জমায়েত, প্রকৃত অপরাধীকে খুঁজে বের করা। আমার প্রথম খটকা লাগে চারুর ফিরে আসা নিয়ে।
এমন একটা সময় সে ফিরে এলো যখন থানার প্রায় সব কর্মচারী বদলি হয়ে গিয়েছেন, সকলেই এখানে নতুন। এখন সবাই নতুন ডিউটি বুঝে নিতে ব্যস্ত। এত সাধারণ একটা ঘটনা নিয়ে তারা বেশি মাথা ঘামাবার সময় পাবেন না। বিমলবাবু গিয়ে নতুন দারোগা পাণ্ডেজির কাছে তার দুঃখের কথা শুনিয়ে এলেন। পাণ্ডেজি সরে জমিনে গিয়ে দেখে এলেন চারুকে। বিমলবাবু বোধহয় ভেবেছিলেন আগের বারের মতন এবারও পুলিশ 2-4 দিন ঘটনাটা নিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢিলেমি দিয়ে দেবে। কিন্তু সমস্যাটা হলো এবারে পাণ্ডেজি আমার সাহায্য চাইলেন। আমি আসরে অবতীর্ণ হওয়াতে সকলে একটু সাবধান হয়ে গেলেন। চারুকে সবসময় আগলে রাখা শুরু হলো। যদি সে বেফাঁস কিছু কথা বলে দেয় তাহলেই বিপদ। বিমলবাবু, তাই তো? কিন্তু কিন্তু আমরা আমরা কেন এমন করব ব্যোমকেশ বাবু? না, বলছি তা না হলে যে একটা বড় সত্য সামনে এসে যেতে পারত। কি 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 সত্য? চারু কখনোই সুনীলের সাথে পালিয়ে যায়নি বিমলবাবু। সুনীলবাবুর মুখটা যেন মুহূর্তে শুকিয়ে গেল। তিনি হিংস্র দৃষ্টিতে তাকালেন ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ বলে চলল, চারুকে সরিয়ে রাখা হয়েছিল সবার চোখের আড়ালে, আপনার প্রথম পক্ষের শ্বশুর বাড়িতে, চারুর নিজের মামার বাড়ি। আমি নিজে গিয়ে সেখানে খবর নিয়ে এসেছি। কাজেই কিন্তু কেন? বলছি অজিত, বলছি। আচ্ছা বিমলবাবু, আপনার বর্তমান স্ত্রীর সঙ্গে চারুর সম্পর্ক কেমন? কেন, ভালোই তো। তাই কি? কিন্তু চারু যে বলল মিথ্যা কথা। চারু মিথ্যে কথা বলেছে ব্যোমকেশ বাবু। কি মিথ্যে কথা সেটা বলতে পারেন কি আপনি? বিমলবাবু চুপ করে রইলেন। ব্যোমকেশ আমার দিকে ফিরে বলল, অজিত ভায়া, সংসারটা বড়ই বিচিত্র জায়গা। এখানে যে কখন কি ঘটে তা আঁচ করা বোধ করি ভগবানেরও ধারণার বাইরে। তুমি মুক্ত বিহঙ্গ, সেই জালে জড়াওনি বলে আমি মাঝে মাঝে তোমাকে হিংসে করি, জানো তো। তারপর সে গোবিন্দবাবুর দিকে ফিরে বলল, আচ্ছা গোবিন্দবাবু, আপনিও তো এইসব থেকে মুক্ত ছিলেন, তাই না? যা বলেছেন একেবারে। তা ছিলেনই যদি, তবে আবার ভূত চাপলো কেন? মানে মানে চারুর জন্য পাগল হয়ে উঠলেন কেন? আমি কি যাতা বলছেন আপনি ব্যোমকেশ বাবু? গোবিন্দবাবু এবার বেশ রাগত স্বরে বলে উঠলেন, আমি ঠিকই বলেছি গোবিন্দবাবু। আপনি চারুকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিলেন, আর তাতে পূর্ণ সম্মতি ছিল আপনার বোনের। তা আপনি করতেই পারেন, এতে সম্পর্কের দিক দিয়ে তো আটকায় না। একটা গরিব মেয়েরও গতি হয়ে যেত, মন্দ কি? তাই যদি হয় তাহলে আপনার আপত্তির কিছু আছে কি? না, একদমই নয়। কিন্তু আমার আপত্তি অন্য জায়গায়। তা কি আপত্তি আপনার? চারু যে পছন্দ করতো সুনীলকে গোবিন্দবাবু, আর তাই সে বেঁকে বসেছিল এই বিয়েতে। আর তাই এ বিয়ে হলেও সেটা হতো তার ইচ্ছার বিরুদ্ধে। তবে কি জানেন তো, আমাদের এই পোড়া দেশে মেয়েদের ইচ্ছা অনিচ্ছার দাম কেউ দেয় না। হ্যাঁ, তো তাই তো সে সুনীলের সাথে পালিয়েছিল। এ তো একেবারে জলের মতন সোজা হিসেবে। এত সহজ নয় গোবিন্দবাবু, এত সহজ নয়। সুনীল যে কোনোদিন চারুকেই পছন্দই করেনি। মানে? এবার আমি সোজা হয়ে বসলাম। হ্যাঁ অজিত, পছন্দ করেনি। সুনীলও এই বাড়ির একজনকে পছন্দ করত, তবে সে চারু নয়। কি বিমলবাবু কিছু বলবেন? বিমলবাবু মাথা নিচু করেই রইলেন। ব্যোমকেশ বলে চলল, তা আপনি বলবেন না যখন আমি বলি। সুনীল পছন্দ করত আপনার দ্বিতীয় ভারজাকে, আপনার স্ত্রী, ঠিক তো? আমি ঠিকই বলছি। চারু একদিন আপনার স্ত্রী আর সুনীলকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে। সে আপনাকে সব জানালে আপনি তা গোবিন্দবাবুকে জানিয়ে দেন, আর তখনই গোবিন্দবাবু নিজের প্ল্যানটা ঠিক করে ফেলেন।
তিনি এক তীরে তিনটি শিকার করেন। প্রথমে তিনি চারুকে অন্যত্র পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। অন্যদিকে তিনি তার সমস্ত কর্মচারীদের দুদিনে ছুটিতে পাঠিয়ে দিলেন। আমি গোবিন্দবাবুর কর্মচারীদের সঙ্গে কথা বলে সে খবর আগেই পেয়েছি। এরপর তিনি সুনীলবাবুকে ডেকে পাঠালেন। নিজের বোন আর সুনীলের অবৈধ সম্পর্কের কথা তিনি জানতে পেরেছেন বলে তাকে সে কথা জানালেন। কিন্তু সুবোধ বালকের মতো সুনীলের কাছে মশলা বিহারে নিয়ে যাওয়া লোকের অভাব দেখিয়ে তার সাহায্য চাইলেন, কিন্তু শর্ত কাউকে কিছু জানানো চলবে না। সুনীল এমনিতে পরোপকারী ছেলে, আবার বোধ করে একটু ভয়ও পেয়েছিল, তাই সে সহজে রাজি হয়ে যায়। এবার গোবিন্দবাবু একই দিনে গোপনে সুনীলকে পাঠিয়ে দিলেন বিহারে আর চারুকে তার মামার বাড়িতে। এরপর রাতের দিকে থানায় গিয়ে জানালেন যে তাদের মেয়ে হারিয়ে গিয়েছে এবং রাতের ট্রেনেই বিহারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বিমলবাবু সুনীলের উপরে এতটাই ক্ষিপ্ত ছিলেন যে মেয়ের নামে সমাজে বদনাম হবে জেনেও তিনি রাজি হয়ে যান। তিনি ভেবেছিলেন গোবিন্দবাবু তো তার মেয়েকে বিয়ে করবেনই। সুনীল আর তার সৎ মাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে চারুর মন আগেই বিষিয়ে গিয়েছিল সুনীলের প্রতি, কাজেই এই বিয়েতে আর কোনো বাধাই থাকবে না। এইবারে শুরু হলো তাদের অভিনয়। মেয়েকে হারিয়ে সকলে যেন কত কষ্টে রয়েছেন। এদিকে সুনীল যখন বিহারে পৌঁছালো তখনই সময় সুযোগ বুঝে তাকে মেরে রেল লাইনের ধারে ফেলে দেওয়া হলো। সেদিন কথার পরে কথা প্রসঙ্গে বিমলবাবু সেই কথাই আমাকে বলে ফেলেছিলেন। আমি অজিত ও আরো কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, কাউকে মেরে ফেলার জন্য প্রথমেই কারোর মনেই রেল লাইনের কথাটা আসেনি। এতক্ষণ কথা বলে ব্যোমকেশ একটু থামল। কয়েক মুহূর্তের অখণ্ড নীরবতা যেন নেমে এলো ঘরটায়। এবার ব্যোমকেশ পাণ্ডেজির দিকে ঘুরে বলল, কি এনেছেন তো? হাঞ্জি। সেদিন কথায় কথা বিমলবাবুকে সুনীলের কি পরিণতি হতে পারে জানতে চাওয়ায় তিনি বলে ফেলেছিলেন, দেখুন গিয়ে বিহারের কোনো রেল লাইনের ধারে পড়ে আছে। তাই এত জায়গা থাকতে রেল লাইনের ধারে কেন? পাণ্ডেজিকে বলি সেই সময়কালের মধ্যে বিহারের কোথাও কোনো লাশ পাওয়া গেছে কিনা খবর নিতে। সেই মতো পাণ্ডেজি নিজে রওনা হয়ে যান। খোঁজ নিয়ে জানতে পারেন মুঙ্গেরের কাছে এক অখ্যাত জায়গায় লাইনের ধারে একটি মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই সময়। বেওয়ারিশ লাশ হিসেবে সেটা সেখানকার মর্গে রাখা ছিল। নিয়ম অনুযায়ী আর কয়েকদিন পরেই সরকারের তরফে সেই দেহটি দাহ করে ফেলা হতো। আমি প্রথমে চারুর ফিরে আসার সময়টা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম। হিসেবের মধ্যে এটাও ধরা ছিল, একবার লাশ পুড়িয়ে ফেলা হয়ে গেলে আর কিছুই করার থাকতো না। সুনীল চিরকালের জন্য হারিয়ে যেত। কিন্তু তার আগেই পাণ্ডেজি সেখানে পৌঁছতে পেরেছেন। কানাইলাল বাবু, আপনাকে একটু কষ্ট করে শনাক্ত করতে যেতে হবে। কানাইলাল বাবু পাথরের মতন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন সামনের দিকে। আমি তার কষ্টটা বুঝতে পারছি। মুখে যতই ছেলের উপযুক্ত শাস্তি পাওয়ার কথা বলুন না কেন, আসলে তো তিনি একজন বাবা। শেষে তার এমন একটা পরিণতি হয়েছে শুনলে কোনো বাবাই তা মেনে নিতে পারেন। আর যখন দেখা যাচ্ছে তার ছেলে সেই অর্থে কোনো দোষী নয়। টেবিলের উপর রাখা জলের গ্লাস থেকে একটু জল গলায় ঢেলে ব্যোমকেশ আবারও বলল, চৌখস গোবিন্দ যেন সবকিছু হিসেব করেই রেখেছিলেন। তিনি যখন দেখলেন যে থানায় আগের সমস্ত কর্মচারী বদলি হয়ে নতুন লোক এসেছে, তিনি সঠিক সময় বুঝে বিমলবাবুকে পাঠালেন আরো একটু নাটক করে পুরো বিষয়টাকে মিটিয়ে ফেলতে। নতুন অফিসার হয়তো ততটা গা করবেন না, বিষয়টা এইরকমই তার ধারণা ছিল। মেয়ে ফিরে এসেছে, সুনীল তাকে ব্যবহার করে পালিয়েছে, এই সত্যটা স্থাপন করা বড়ই জরুরি ছিল। চারু দুর্ভাগ্যের কথা শুনে সকলের নজর ও সহানুভূতি তার দিকেই যাবে, এটাই স্বাভাবিক।
আমাদেরও প্রথমে তাই হয়েছিল। ওদিকে 1 বছর পার হয়ে গেলেই মর্গের পুরনো লাশ পুড়িয়ে ফেলা হয়। সেই হিসেবটাও জানা ছিল গোবিন্দবাবুর। তিনি সেই মতো বিমলবাবুকে থানায় পাঠিয়েছিলেন, কিন্তু হিসেবে একটু ভুল করেছিলেন তিনি, একটুখানি ভুল। আরো মাস 4 বাদে তার এই শেষ চালটা দেওয়া উচিত ছিল। আর থানায় বিমলবাবুকে পাঠাবার আগে তার পাণ্ডেজি সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। ওর মতো দুধে অফিসার যে বিষয়টাকে সহজভাবে নেবেন না, সেটা একবার জানলে তারা এই কাজ করতেন কিনা আমার সন্দেহ আছে। পাণ্ডেজি দেখলাম মিটিমিটি হাসছেন। ব্যোমকেশ বলে চলল, যাই হোক, তা বিমলবাবু, আপনার নিজের মেয়েকে এভাবে কলঙ্কিত করতে লজ্জা করলো না? বোধ করি আপনার দ্বিতীয় পক্ষ আপনাকে এতটাই মোহিত করে রেখেছিল যে আপনার মধ্যে চারুর প্রতি সামান্য কর্তব্য বোধটুকু আর অবশিষ্ট ছিল না। চারু দিনের পর দিন গুমরে গুমরে শেষ হয়েছে। কার কাছে? কার কাছে সে তার মনের কথা বলে? আপনাদের সকলের অত্যাচারে সে যদি সত্যি সুনীলের সঙ্গে পালাতো, তাতে আমি অন্তত আনন্দিতই হতাম। তার এই অবস্থার জন্য আপনিও সমান দায়ী। কিন্তু হায়, আপনাকে আইনি পথে শাস্তি দেওয়ার ক্ষমতাটা আমার নেই। পাণ্ডেজির হুকুমে গোবিন্দবাবুর হাতে হাতকড়া পরানো হলো। তিনি কঠোর চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, ব্যোমকেশ বাবু, আপনি মাঝখানে না এলে সব আমি কুচিয়ে ফেলেছিলাম। আশা করি আবার দেখা হবে ব্যোমকেশ বাবু, আবার দেখা হবে। গলি থেকে রাজপথে এসে ব্যোমকেশ একটা সিগারেট ধরালো। আমি বললাম, আচ্ছা, একটা সামান্য কারণে গোবিন্দবাবু সুনীলকে খুন করে ফেললেন, এটা যেন কেমন একটা লাগছে না ব্যোমকেশ? তাছাড়া তার সাথে চারুর বিয়ের পথ তো প্রায় পরিষ্কারই হয়ে গিয়েছিল। তাহলে শুধু শুধু খুন কেন? সুনীলকে ধমক ধমক দিয়ে সরিয়ে দিলেই তো হতো। লোভ অজিত, লোভ। কানাইলাল বাবু ছিলেন এই বাজারের গোবিন্দ সেনের একজন রাইভাল। কাজে সুনীলকে সরিয়ে দিতে পারলে কানাইলাল বাবুর কোমর অনেকটা ভেঙে দেওয়া হবে। তিনি ছেলের শোকে মুহ্যমান হলে সেই সুযোগটা কাজে লাগিয়ে বাজারের অনেকটা দখল নেওয়া যেতে পারে। বুঝলে, খুনের পিছনে এটাও একটা অন্যতম কারণ। সংসার বড়ই বিচিত্র ভায়া, যার যত আছে তার চাহিদাও তত বেশি। কিন্তু আমি একটাই কথা ভাবছি, চারুর কি হবে এবার? ভেবো না সাহিত্যিক, ভেবো না, তার ব্যবস্থাও হয়েছে। পাণ্ডেজি তার দায়িত্ব নেবেন, আমাকে কথা দিয়েছেন। আমি আর ব্যোমকেশ দুজনেই পাণ্ডেজির দিকে তাকালাম। তিনি স্মিত হেসে সম্মতি জানালেন। এরপর ব্যোমকেশ এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, বুঝলে অজিত, বিয়েটা না করে ভালোই করেছ। এ সত্যি দিল্লি কা লাড্ডু। খেয়ে পস্তানোর চেয়ে না খেয়ে পস্তানো এক্ষেত্রে অনেক অনেক বেশি বুদ্ধিমানের কাজ। এ দেখো না, কালই তার এসেছে, একবার পাটনায় যেতে হবে। সত্যর মন টিকছে না ওখানে, এই তাকে গিয়ে নিয়ে আসতে হবে। খোকার সব ল্যাটা সে একা কেন পোহাবে, আমারও সমান দায়িত্ব তার প্রতি, ইত্যাদি ইত্যাদি। বুঝতেই পারছো। তা চলো বন্ধু, আজকের আমাদের নব ব্যাচেলার জীবনের শেষ রাতটা নিভৃতেই কাটাই। 2 দিন পরেই তো আবার। শেষ হলো আমাদের আজকের গল্প ব্যোমকেশ বক্সীর কাহিনী অবলম্বনে সম্পর্ক সমীকরণ।
কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের দিতে চান তাহলে মেল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।